সিউড়ির হাসপাতাল, সেই সিউড়ির হাসপাতালে দুর্নীতি, নিয়োগের নথি দিয়েই সেখানে নিয়োগ হয়েছে এবং আপনারা শুনলে অবাক হবেন, নিয়োগের জন্য গ্রুপ ডি পদে দিতে জানাবেন সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, দেখো, সেটা হচ্ছে যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জাল নিয়োগপত্র দিয়ে নিয়োগ করার একটা চক্র সেখানে সক্রিয় ছিল এবং আজকে দুপুরে তা কিন্তু হাতে নাতে ধরা পড়লো। এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে প্রথম তল এবং সেখানেই কিন্তু চেয়ার টেবিল পেতে রীতিমতো নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। এরকমই 3 জনকে আজকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যাদের কাছে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এবং তখনই কিন্তু যারা নিয়োগপত্র পেয়েছিল এরকম, তারা কিন্তু হাসপাতাল কর্মীদের কাছে যখন জানতে যায় কি এটা কি আদৌ সত্যি, তখনই কিন্তু সন্দেহ এবং হাসপাতালে যে পুলিশ ক্যাম্প আছে তাকে সঙ্গে সঙ্গে তাদেরকে জানানো হয় এবং তাদেরকে হাতে নাতে ধরে। এবং সেখানে স্থানীয় তৃণমূলের, বীরভূমের দুবরাজপুরের যে চিনপাই জায়গা রয়েছে, সেখানে তৃণমূলের একজন সেখানকার নেতা সহ আরও 2 জনকে কিন্তু পুলিশ হাতে নাতে তাদেরকে নিয়ে আসে। স্থানীয় মানুষরা ধরে দেয়, পুলিশ তাদেরকে নিয়ে আসে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এবং যারা অভিযোগ করেছে যে তাদের কাছ থেকে কিন্তু এই নেতার মাধ্যমেই কিন্তু টাকা দেওয়া হয়েছিল এবং প্রায় বিভিন্ন টাকা তারা অ্যাডভান্স করেছেন, তাদেরকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু সেই নিয়োগপত্রে বিশ্ব বাংলা জাল লোগো রয়েছে এবং একজন দুবরাজপুরের একজন ডাক্তারের যে মেডিকেল সার্টিফিকেট সেটাও কিন্তু জাল নথি, জাল সই, জাল সব কিছু রয়েছে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে এই জাল কোথায় কোথায় বিস্তৃত, এর আগে কাউকে এরকম নিয়োগপত্র দেওয়া হয়েছে কিনা বা রাজ্যের কোথাও এই নিয়োগপত্র এভাবে দেওয়া হচ্ছে কিনা, সমস্ত নিয়ে কিন্তু সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ, অভিযোগকারীর কি দাবি একবার শোনাই আপনাদের। গ্রুপ ডি ওয়ার্ড বয় আমাদের কাছ থেকে এখন টাকা নিয়েছে, ক্যাশ টাকা ওদের কাছ থেকে, আর আমার কাছ থেকে ফোন পেতে টাকা নিয়েছে 50,000 টাকা। কত করে নেওয়া হয়েছে? 3 লাখ। এই 10 তলায় বিল্ডিং এ সুপার ইয়েটায় সিউড়ি সদর। কি পোস্টে? গ্রুপ ডি ওয়ার্ড বয়। 50,000 টাকা করে দিয়েছি আপাতত। তখন ছিল আমাদের চিনপায়ে, এখন উনি পার্টির নেতা আছেন, বলেছিলেন আমাদেরকে যে এরকম ব্যাপার আমি করে দেবো। তারপরে আমাদেরকে পাঠিয়েছিল হসপিটালে দেবাশিস কবিরাজ, উনিও আমাদের সঙ্গে দেখা করে আজকে অ্যাপার্টমেন্ট লেটার দিত আর আপনার আই কার্ড দিত, আর 1 তারিখ থেকে ডিউটি জয়েন। আর যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তারই বা কি সাফাই শোনা যায়। চাকরি আমি দিইনি, ওই যে ব্যক্তিকে নিয়ে গেছে থানাতে, হলো ওনার নাম হচ্ছে দেবাশিস দাস, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবারে উনি বলেছিলেন যে হসপিটালে ফাঁকা আছে, হলো সেক্ষেত্রে 5টা ছেলে দরকার, তাই 5টা ছেলে যোগাযোগ করবেন। 3টে ছেলে আমার পাড়ারই ছেলে সব, তাতে এরা কিন্তু টাকা দিয়েছেন, না দেওয়া নাই। কত করে কথা হয়েছিল? 3 লাখ টাকা করে কথা হয়েছিল। কি পোস্টে চাকরি দেবেন আপনারা? আমি নই, যে গ্রুপে উনি দেবো বলেছিলেন। আপনি কি? আমি ছেলে নিয়ে এসেছিলাম। এই সম্পূর্ণ নেই, আমার বাড়ি গেছিল, আবার দেখা হয়েছিল, সেক্ষেত্রে পরিচয়। হাসপাতাল সুপার তিনি যদিও বলছেন যে এই অভিযোগ যদি লিখিত আকারে জানানো হয়, যদি কেউ সত্যিই প্রতারিত হন তাহলে তিনি স্টেপ নেবেন। তারপরে এসেই একটা গ্যাং, 3-4 জনের একটা গ্যাং এসে যে আমরা দেবো, চাকরি বাকরি দেবো, তার জন্য হচ্ছে কিছু ফর্ম টর্ম ফিল আপ করানো এবং হচ্ছে সই সাবুত জাল করে এসে সেগুলো বিশ্বাস অর্জন করা, এইসব বিষয়গুলো তারা হসপিটালের মধ্যে শুরু করেছিল। এবং এই গ্যাংটা রিপোর্ট হয়েছে, ধরা পড়েছে এবং ফার্দার প্রসিডিং এর জন্য তাদেরকে পাঠানো হয়েছে। এখানে কেউ যদি এরকম প্রতারিত হয় বা এটার ফাঁদে পড়ে থাকে, সেটা যদি আমার কাছে লিখিত অভিযোগপত্র জমা পড়ে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবার একটা ছবি দেখাবো, মাথাভাঙার ছবি। মাথাভাঙায় স্কুলের যে খেলার মাঠ তা দখল করে হাট বসেছে, আর তারপর স্কুলটাই কার্যত হয়ে গিয়েছে আবর্জনার স্তূপ। ক্লাসরুমের সামনে পড়ে রয়েছে আবর্জনা, এমনই ছবি আমরা দেখতে পাচ্ছি মাথাভাঙায়। রাজেশ প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজেশ, একটা স্কুল, সেখানে এভাবে আবর্জনার স্তূপ, তাও আবার তাদের খেলার মাঠ দখল করে সেখানে হাট বসে, কিন্তু কেন এই অবস্থা? আমরা জানতে পারছি যে সাধারণ মানুষ তারা যখন বিক্ষোভ দেখান তাতেও তাদেরকে রোষের মুখে পড়তে হয়। দেখো, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় এই 19-20 নিম্ন বুনিয়াদী যে বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের মাঠ দখল করেই কিন্তু হাট বসে, এমনটাই অভিযোগ। এবং এই হাট বসার পরে কিন্তু সেই স্কুলের যে মাঠ, সেই মাঠ কার্যত আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। এবং এই সমস্যা 1-2 দিনের নয়, এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের।
এবং এই বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয়রাও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনকেও জানানো হয়েছে, কিন্তু তারপরেও সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। চিত্র একই রকম আজ অবধি রয়ে গেছে। তবে আমরা ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা যারা জানিয়েছেন যে আবর্জনা পরিষ্কার করা হয়, তবে মাঝে মধ্যে করা হয়। এমনকি স্কুলের যে টিআইসি তিনি যারা জানিয়েছেন তারা নিজেরা টাকা দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে, কিন্তু স্থানীয় প্রশাসন কিংবা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। ব্যবসায়ী সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য এই সত্যতা অস্বীকার করে তাদের যেটা বক্তব্য যে তারা পরিষ্কার করেন এবং যে আবর্জনা জমে রয়েছে সেটাও আগামী দিনে পরিষ্কার করবেন বলে জানিয়েছেন। রুমেলা, আজকে দীর্ঘদিন থেকে এই সমস্যায় আমরা জর্জরিত। আজকে তো তবু আপনি দেখতে পাচ্ছেন যে মাঠটা পরিষ্কার। আমরা প্রত্যেক মাসে মাসে একজন লেবার দিয়ে আমরা 500 টাকা খরচ করে প্রত্যেক মাসে আমরা পরিষ্কার করাই। ওরা ব্যবসা বাণিজ্য করে যায়, ওরা একদিন আমাদের এই মাঠটুকুকে ঝাড়ও দেয় না, পরিষ্কারও করায় না। বিশেষ করে হাটের দিন মানে এখানে গাড়ি ঘোড়া থাকে, সব মানে আমাদের খুব আসতে অসুবিধে হয়। তারপরে আমাদের অফিসের সামনে সব লোকজন এসে বসে থাকে, ধান দিয়ে একদম ভরে যায়। একদম ধান আমরা আসার পরে ওদেরকে বলা হয় যে ধান সরাই নিন, তারপরে ওরা ধান সরায়। তারপরে আমাদের এখানে টারাক দাঁড়ায় থাকে অনেকগুলো, আর মানুষরা ধান নিয়ে বিক্রি করে কেউ কেউ, আর নোংরা করে রাখে। শুধু ম্যাম বলে এখান থেকে নোংরা করো কেন, ম্যামকে আবার ধমকি দেয়, বলে কি মাঠটা আমাদের তো নয় স্কুলের, আমরা মাঠটা অনেকবার চেয়েছিলাম যে আমাদেরকে ব্যবসায়ী সমিতি আন্ডারে দিয়ে দেওয়া হবে। তো যেহেতু স্কুলের মাঠ আমাদের দায়িত্বে রয়েছে, আমাদের হাটের দায়িত্বে রয়েছে আরএমসি, তো আমরা আরএমসিকে অনেকবার বলছি, আরএমসি বলে যে আমাদেরকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিলে আমরা পূর্ণাঙ্গ পরিষ্কার করবো। এই বিষয়ে হচ্ছে আমাদের ইদানিং হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে একটা সলিড ওয়েস্টমেন্টের করা হয়েছে, সেটা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে। সেইভাবে হয়তো এখনও কাজটা হচ্ছে না, কিন্তু আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে এর আগে একবার বসেছি, মিটিং হয়েছে, যে ওনারাও আমাদের যতটা পারবে বলেছে সহায়তা করবে, ওনারাও করছেন, কিন্তু আরেকটু মানে বেশি করলে আর কি ভালো হয়, সেই দিকেই মানে আবার লক্ষ্য রাখবো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যতটা পারি। এলাকায় থাকা সরকারি কমিউনিটি হল আপনার পাড়াতেও নিশ্চয়ই আছে। এবার এই সরকারি কমিউনিটি হলগুলোতে সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান করেন সেই কমিউনিটি হলে। রাজ্য সরকারের তরফ থেকে হওয়া কিছু অনুষ্ঠান সেগুলো হয়, কিন্তু এই সরকারি কমিউনিটি হল সেখানে যদি কেউ সংসার পাতেন, তাও আবার সরকারের কোনো প্রতিনিধি, হ্যাঁ প্রাক্তন প্রধান, তিনি সেই কমিউনিটি হলে একেবারে গুছিয়ে সংসার পেতে বসেছেন। স্থানীয়রা সেই নিয়ে সরব হয়েছেন এবং ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে। প্রশাসন কি কোনোভাবে ব্যবস্থা নিল, তৎপর হলো? আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো রুমেলা, অবশ্যই আমাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার আগেও কিন্তু এই ফাঁসি দেওয়ার ভিডিও তিনি স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন, এবং তিনি অভিযোগ পাওয়ার পরেই চৌঠাট গ্রাম পঞ্চায়েতের বর্তমান যিনি প্রধান রয়েছেন তাকে একটি তদন্ত কমিটি গঠন করে কিন্তু রিপোর্ট তুলে দেওয়ার জন্য তার কাছ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই অভিযুক্ত যে শেফালি খালকো রয়েছে, যিনি প্রাক্তন প্রধান, তার কাছ থেকেও নোটিশ দেওয়া হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত এই যে ভবন তা কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটা, যে 2018-19 সালে এই সরকারি ভবন গঠন হওয়ার পর কেন সাধারণ মানুষ এই সরকারি ভবনে ব্যবহার করতে পারলো না? কেনই বা প্রশাসন নিজের দখলে নিয়ে এই সরকারি ভবনে সাধারণ মানুষের সুবিধার্থে কোনো কাজ হলো না? একদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যেহেতু পুরো ভবনটি এই প্রাক্তন প্রধান তার পরিবারের সদস্যরা একেবারে সংসার পেতে রেখেছে, যার জন্য এই সমস্যা। অন্যদিকে অভিযুক্তরা কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করছে। তাদের দাবি যে এখানে আজ পর্যন্ত কেউ কোনো ধরনের অনুষ্ঠানের জন্য অনুমতি নেয়নি বা তাদের কাছে আবেদনই করেনি, তাই তারা এই ধরনের সংসার পেতেছেন। তবে বিষয়টি নিয়ে যেমন ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতি দেখছে, তেমনি ফাঁসি দেওয়ার ভিডিও তারাও বলছেন যে বিষয়টি নিয়ে তারা কিন্তু তৎপর এবং দ্রুততার সঙ্গে এই ভবনটি খালি করা হবে, যাতে সর্বসাধারণ এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারে। রুমেলা, বেশ, আমাদের নজর থাক
এবার আমরা বিদ্যাধরীর ফুটওভার ব্রিজের ছবিটা দেখাবো। দেখুন ২ পরগনার সংযোগকারী বিদ্যাধরীর এই ফুটওভার ব্রিজ, কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্রিজের বেহাল অবস্থা। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কঙ্কালসার চেহারা এই ফুটওভার ব্রিজের। কেন এই ফুটওভার ব্রিজ এভাবেই এই গাফিলতির শিকার, কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আসুন জানার চেষ্টা করি। জিয়াউল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, রুমেলা দেখো, একেবারে ২ পরগনা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংযোগকারী একেবারে বিদ্যাধরী নদীর উপরে, বোয়ালঘাটা বিদ্যুতের নদীর উপরে ফুট ওভার ব্রিজ প্রায় দীর্ঘ ১০ বছর ধরে একেবারে ভগ্নদশা। অর্থাৎ যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। লোহার যে পাটাতন সেগুলো একেবারে ভেঙে গেছেন, জং পড়ে নষ্ট হয়ে গেছেন। যে রেলিং, সেই রেলিংগুলো নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষদের দাবি, প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত এই ওভার ফুট ব্রিজ দিয়ে, কিন্তু প্রায় দীর্ঘ ১০ বছর ধরে এটা বেহাল। একাধিকবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন বারবার বলছেন যে হবে, কবে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আশ্বস্ত না করলেও এলাকার মানুষের যেটা দাবি যে দীর্ঘদিন ধরে অবস্থা খারাপ এবং বারংবার মাপযোগ হচ্ছে, সংস্কার করা হবে, কিন্তু সেই সংস্কারের দিন আর আসে না। ফলে এলাকার মানুষ আস্তে আস্তে ক্ষোভ জমছে এলাকার মধ্যে। তার কারণ দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সেতু যদি ভেঙে যায় একেবারে, তাহলে ২ পরগনা সংযোগকারী ফুট ওভার ব্রিজ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে একেবারে জেলার মানুষের। কিন্তু কবে হবে সেটা এখনো পর্যন্ত আশ্বস্ত করা না হলেও বেশ দেখা যাক এই সেতুর কোনো মেরামতি দ্রুত হয় কিনা। ধন্যবাদ। প্রায় ১ বছরের উপরে আছে এরকম ভাঙাচোরা অবস্থা। অনেক বাইক, সাইকেল আরোহী যারা আছে, বিশেষ করে রাতের সময় এখানে লাইট থাকে না, তারা বুঝতে পারে না, অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই ব্রিজটা নাকি ১৫ দিন আগে কাজটা হয়েছে। যে টাকাটা অ্যালটমেন্ট হয়েছিল সেই অ্যালটমেন্টের টাকা নাকি তারা তুলে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে